ये मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना, आता है मुझको प्यार में जल जाना, मुश्किल है प्यारे तेरा बच के जाना, टिटिंग टिटिंग ये मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে যে গানটা গাইলাম, এটা ডন সিনেমার একটা কালজয়ী গান, যেটা অমিতাভ বচ্চন আর হেলেন তাদের ওপর পিকচারাইজেশন হয়েছিল। এই গানটা শেষেই একটা ফেমাস ডায়লগ মনে আছে তো, যেখানে অমিতাভ বচ্চন বন্ধু, ওনার যে বন্ধু, তার থেকে গুলি সব বার করে দিয়েছে হেলেন, আর তার কিন্তু সেই বন্দুকটাকে নিয়েই হেলেনের মাথায় এরকমভাবে ঠেকিয়েছে যখন পুলিশ এসছে। তো সেখানে মুখটা বেঁধে দিয়েছে আর কি বলছে যে तुमको पता है कि बंदूक में गोली नहीं है, मुझको पता है बंदूक में गोली नहीं है, लेकिन यहाँ पे जो पुलिस वाले हैं उनको तो नहीं पता है कि बंदूक में गोली नहीं है বলে মুখটা বেঁধে দিয়েছে। আর সেখান থেকে চম্পট হয়েছে, ফারার হয়ে গেছে, একদম তাকে ধোকা দিয়ে বেরিয়ে গেছে, পুলিশের চোখে ধোকা দিয়ে বেরিয়ে গেছে ডন। তো ডন কো পকড়না মুশকিল নেই নামুমকিন হ্যাঁ। তো তারপর ভিডিও সিনেমার মধ্যে যা হবে সেটা আপনারা সবাই জানেন। তো যাই হোক, সেই রকমই কিন্তু একটা কেস, এরকমই একটা কেস আমাদের ওয়াইটিতে একজন করে, কে বলুন তো, যে কিনা তারও ঠিক এরকমই, যে तुमको पता है कि बंदूक में गोली नहीं है, मुझको पता है बंदूक में गोली नहीं है, लेकिन यहाँ जनता जनार्दन को तो नहीं पता। একদম একদম ওর যাদের সাথে আর কি টাই আপ হয়, তাদের সাথে এইরকমভাবে টাই আপ করেই মিচি মিচি বন্দুক দেখিয়ে আপনাদেরকে এন্টারটেন করে আর কি, বিশাল কিছু ব্যাপার। তো হ্যাঁ, এরকম কিন্তু শুনেছি প্রাইভেট লাইফেও করেছে। একজনকে গল্প করেছিল, নিজে মনে হয় এই সন্তান নিয়ে মনে হয় গল্প করেছিল, বলেছিল যে কি একটা নাকি প্রবলেম। তো ওটা এরকমভাবেই যার কাছে শেয়ার করেছিল সে বলেছিল থাক বাবা বলবো না, মানে এমনভাবে বলেছিল যেন মনে হয় মানে এই যে শশা কলা নিয়ে সবাইকে ভয় দেখায় যে ঘরে ঢুকে যাবো শশা কলা, শুনেছি নাকি, মানে সে আর কি বলেছিল যে শশা কলাটা নাকি ইনভ্যালিড, মানে বন্দুক তো রয়েছে কিন্তু বন্দুকের মধ্যে গুলি নেই, বুঝতে পেরেছেন? তো বন্দুকের গুলি না থাকলে আর বন্দুকের কি, ওই যতক্ষণ দেখছেন লোকে দেখে ভয় পাচ্ছে ওটুকুই, যেই দেখবে খট আর হচ্ছে না। এরকম অবশ্য দেখিয়েও দিয়েছিল, কোথায় বলুন তো, ওই যে গেছিল না দক্ষিণেশ্বরে, সেখানে দেখিয়ে দিয়েছে যে বন্দুক নিয়ে এসেছি কিন্তু গুলি নেই, আমার গুলি নেই, তো পুরো কিল্লির পাত্র হয়েছিল। তো যাই হোক, এখন বলি ভিডিও কি নিয়ে হচ্ছে, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। আমার অ্যাকচুয়ালি অনেকেই দেখছি আমাকে নিয়ে খুব ব্যস্ত, কিন্তু উত্তর আমার দেওয়া হয় না, তার মধ্যে দু একজনকে উত্তর দেবো। তো সবার আগে আসি, মানে সবার আগে যাকে সাইড করে দিই, সাইকো বাবা। সাইকো তো মাথা টাথা ঠিক থাকে না, সেই সাইকো আর তার যে ভাই, যে কিনা ভিখারিদের রোদ্দুর রয়, শুকনো নেশা করে মনে হয়, দেখে যা মনে হয়, তো তাকে নিয়ে কিছু কথা বলে, আর সে এরকম কিছু কথা চানাচুর করে বলেছে। তো যাই হোক, একটা বক্তব্য আমার, যে নামে স্পেলিং में क्या रखा है প্রতিবেদন में। তো যাই হোক, এখানে বারবার করে বলা হলো যে পদমর্যাদার কথা বলা হচ্ছে, সেই পদমর্যাদার নাকি মানে যে জায়গাটার কথা বলা হচ্ছে, সেই জায়গাটার নাকি সে কোনোদিনও পোস্টিং হয়নি। তো যে প্রতিবেদনটায় বলা হয়েছিল, সেখানে কি বলা হয়েছিল, যে স্কিমটা একটা মনে আছে নিশ্চয়ই, আইডি কিছু একটা স্কিম দিয়েছিল, সেই স্কিমে কিছু মানুষকে ধরা হয়েছে। ওই স্কিম নিয়ে যারা কাজ করে তাদের ধরা হয়েছে। কোথার থেকে, জায়গার নাম মনে আছে আপনাদের, একটা পুকুর কোথায় একটা জায়গা ছিল, আর একটা মনে হয় কোথায় বাগুইহাটি এরকম বলেছে। তো সেখানে ওই প্রতিবেদনে কি বলা হয়েছে, যে এই যে অফিসার যারা 2-3 জন আছে, তারা আর কি এই যে স্কিমটার মধ্যে থেকে কিছু ঘাপলা করেছে। তো সেখানে ওনার কোথায় পোস্টিং না পোস্টিং সেটা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, আমি তাও ভাবলাম যে যদি একই পদমর্যাদার একই নামে দুজন ব্যক্তি থাকতেই পারে, একজন হয়তো ব্যারাকপুরে পোস্টেড বা কল্যাণীতে পোস্টেড, আর একজন হয়তো কলকাতায়। তো গুগলে গেলাম, গিয়ে ওই পদমর্যাদার যারা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তাদের পুরো লিস্ট বার করলাম। সেখানে ওই নামে দু জায়গায় মানে একই নামের ব্যক্তি আছে, যে কিনা দুটো অফিসে কর্মরত, একটা দেখালো খড়দা, একটা দেখালো টিটাগড়। এইবার ব্যাপারটা কি, কিন্তু দুজনেরই ফোন নাম্বার এক, নাম এক, আর সারনেম এক।
এইবার বলুন ঘাপলাটা কি, মানে একটা মানুষ কি দুটো অফিস তার হতে পারে? হতে পারে? একটা দেখিয়েছে খড়দা, একটা দেখিয়েছে টিটাগড়, দুটো অফিস তার, দুটো কিন্তু ঠিকানা আলাদা। আমি এবার জানি না যে একটাই মানুষকে দুটো জায়গার এই দায়িত্ব দেওয়া যায় কি না, তবে হ্যাঁ এই নামে ডিফারেন্ট স্পেলিংওয়ালা অন্য কোনো ব্যক্তি আমি ওই পদমর্যাদায় পেলাম না। তো যাই হোক, এই শুকনো নেশাকারী সে আমাকে বলেছে, হ্যাঁ কি তোর তো ক্লাস আছে কিন্তু শিক্ষা নেই, মানে এমনিতেই রিজিয়ন তার যে বাংলাটা অঞ্চল সেটা জানে না, এদিকে আমাকে ভূগোল পড়াতে এসেছিল, জানেন আমার ভূগোলটা আমার সাবজেক্ট ছিল। তো যাই হোক, সেখানে রিজিয়ন দিয়ে কি হবে, একই ওয়েস্ট বেঙ্গলে একই পদমর্যাদায় দুজন, মানে একই নামে দুজন ব্যক্তি, সেটা পাওয়া খুব বিরল কেস, পাওয়া যাবে না আমি বলছি না, অনেকই আছে, যেমন হচ্ছে গিয়ে যেমন ওই যে সন্দীপ ঘোষ, বাপরে বাপ, হয়তো সেই নামের দেখুন 10টা ডাক্তার হয়তো বেরিয়ে যাবে। সেখানে বলছে যে চাকরি তাহলে থাকলো কি করে, এই বলছে চাকরি কি করে থাকলো হ্যানা তানা। তো আমি একটাই কথা বলবো যে সন্দীপ ঘোষের রাজ্যে, যেখানে সন্দীপ ঘোষ এর আগেও তার উপর দুর্নীতির যখনই কোনো কেস এসছে তখনই তাকে সাংমানিক আরও বেশি পদমর্যাদায় কোনো জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে, সেখানে তো আমাদের রাজ্যের সব কিছুই সম্ভব হতে পারে। তো এখানে এখন চিকিৎসার মানে স্বাস্থ্য বিভাগে এত বড় একটা ঘাপলা বেরিয়েছে, বলা যায় না কোন দিন। এই যেখানে আমি শিশু বিভাগ বলেছি না, এটা হচ্ছে গিয়ে জাস্ট ফর বোঝাতে, কারণ আমি পুরো নামটা নিতে চাইছি না, সেই জন্য। তুই বুঝেছিস না? হ্যাঁ কিরে, তোকে ভেবেছিলাম আমি বলবো গরিবের রোদ্দুর রায়, তারপর দেখলাম না তুই ভিখারিদের রোদ্দুর রায়। তো ভিখারিদের রোদ্দুর রায় তুই বুঝতে পেরেছিস? তো ব্যাস, তুই বুঝেছিস তাহলেই হবে, তুই বুঝাবি, তোর দিদিকে বোঝাবি, তাহলেই যথেষ্ট। বাদ বাকি আমার যা বোঝার আমি বুঝে গেছি, ঠিক আছে, আমি বুঝে গেছি। তো এখানে স্বাস্থ্য বিভাগে যদি একজন সন্দীপ ঘোষ বসে থেকে এরকম কত লোক আছে, তাদেরকে যারা আর কি ঘাপলা করছে তাদেরকে উন্নতি দিয়ে যাচ্ছে, তো সেখানে এই শিশু তাই না, শিশু ডেভেলপমেন্টে সেখানে কি এরকম কোনো ঘটনা হওয়াটা খুব তাজ্জব বিষয় কি? তো অ্যারেস্ট যদি কোনো মানুষ হয় তার বেলও হয়ে যায়, আমি যতদূর জানি বেলও হয়ে যায়। তো কি আছে যে মানুষগুলো দৌড়াদৌড়ি করছে, এখন দৌড়াচ্ছিল দেখলাম সেদিন, হ্যাঁ প্রশাসনের মানুষ দৌড়াচ্ছে, তো এইরকম তো একটা ফোন আসলেই জাস্ট ছেড়ে দেওয়াটা কোনো ব্যাপারই নয়। অ্যারেস্ট ওরকম মানে অ্যারেস্ট হয়ে একটা রাত পুরো কাটাবে, তারপর গিয়ে চাকরি ফাকরি ছাড়ার ব্যাপার আসে, কিন্তু সেরকম তো কোনো ঘটনা ঘটেনি মনে হয়। অ্যারেস্ট হয়েছে হয়তো, সে সেখান থেকে বেলও পেয়ে গেছে, বিষয়টা বিচারাধীন। যে আর কি বলেছে সে নিজেই বলেছে, তো দেখা যাক বিচারের কি রেজাল্ট আসে। এখানে যেটা শুনেছি, যেটা দেখেছি সেটাই বলেছি, ঠিক আছে। তো সেটা যদি যেখানে খুশি গিয়ে আমাকে বলতে হয় আমি বলবো, ঠিক আছে। আমি নিজে রিসার্চ করে দেখেছি, ওই একই নামে একই পদমর্যাদায় আমি কাউকে দেখতে পাইনি। আর সবচেয়ে বড় কথা, ওই যে প্রতিবেদনটা ছিল সেখানে কিন্তু কোনো রকম কোনো পদমর্যাদার লেখা ছিল না, শুধু স্কিমটার নাম লেখা ছিল, যে কোন স্কিমের আন্ডারে এই ঘাপলাটা হয়েছে। আর ওই স্কিমটা কোন বিভাগ চালায়, শিশু বিভাগ না কি বিভাগ, সেটা তুই ভালো করে জানিস, বুঝলি। ভিখারিদের রোদ্দুর রায়, যা গিয়ে খোঁজ নেই, বুঝলি। তো যাই হোক, চলে আসি এবার আমাদের চুনার কি কষ্ট, চোখে দেখতে পাচ্ছি না। চুনাকে অস্বীকার করেছে আমাদের সীমা বলছে কে চুনা আমি চিনতে পারছি না। ওতে তোর হয়ে গেছে, একদম হয়ে গেছে, কি কষ্ট করে একটা ভিডিও বানিয়ে দিয়েছে, আর সেই দেখে কষ্টে ভেসে যাচ্ছে কি আমাদের চম্পাকলি বলছে, আরে যে তার বাবাকেই চিনতে পারবে না সে কি করে তোমায় চিনবে, তুমি এটা কি করে আশা করো। অ্যাকচুয়ালি চম্পা ঘোষ এটা খেয়েছিল না, চম্পাকে তো ঘটেছিল, চম্পা তাই জন্য বলছে আমি চিনি তো তোমাকে, আমি চিনি, আরে ঘষটা তো তুমি আমাকে দিয়েছিলে। সে সময় খুব সুন্দর করে বলেছিল রে চিনা, সত্যি খুব সুন্দর করে বলেছিল তুই কিরকম। তারপরে যে নাকি রাত্রিবেলা একজন আমাকে কমেন্ট করে বললো তুই নাকি রাত্রিবেলা লাউ ঝুলিয়ে লোক ধরতে রাখিস, লাউয়ের ঢোকা। তো যাই হোক, তুই এই যে এখন অনেক কিছুই করতে পারিস, বলতে পারিস নন্দু, ঘষাঘষি, কোনো অসুবিধা নেই, সেটা নিয়ে তো চলছে। মাঝখানে আরেকটা নাম ঢুকিয়ে দিতে আমার কি আসে যাবে, কিচ্ছু আসে যাবে না। তাহলে তো আমার বরং মানে কেসটা আরও কি বলতো মানে মজবুত হবে, যে এদের কীরকম ইনফ্লুয়েন্স, সেখানে আরও মানুষ তারাও ইনফ্লুয়েন্স হয়ে কিন্তু যে জিনিসটা দেখা যায়নি সেইটা বলছে। দেখ তোর ঘষাঘষি
দেখতে পাওয়া গেছে, দ্বিতীয়ত যাকে তুই ঘষেছিস যে ফিল করেছে সে বলেছে আমাদেরকে যে এসছিল আমার পুরো হাতের মধ্যে রোগড়ে ঘষে দিয়েছে লাউ। তো দেখ এখানে আমাদের কি বলার আছে, আমাদের এখানে আমরা কি বলবো, তার কাছ থেকেই তো শুনেছি। বাট আজকে তুই দেখ তোর সেই ঘষাটা তার এখনো মনে আছে, তাই তোকে কত কনসোল করছে, কত তোকে বোঝাচ্ছে, কেঁদো না দিদি, এরকম মনের মধ্যে কিছু রেখো না, কিছু মনের মধ্যে রেখো না। আমার মনে আছে তো তোমার লাউগুলো খুব ভালো করে মনে রেখেছি, খুব সুন্দর ঘষেছিলে। তো দেখ ঘষেটি বেগম কে আসলে তুই নিজেই চিন্তা করে দেখ, আমার কি কিছু দেখা গেছে? এটা তুই বলিস না যে কিছু কি দেখেছিস, তো আমি তো যা দেখি সেটাই বলি, ঠিক আছে? তো তোর দেখেছি তাই জন্যই বলেছি, তুই সত্যি গেছিলি ঘষতে, তুই ঘষতে গেছিলি, আর আরে তোর ওখানকার নিজের লোকরাই বলছিল এই জন্য না চুনাদিটাকে ভাল লাগে না। কে বলতো? আরে যে সবচেয়ে চেহারা ভালো আর কি, যে একদম সামনে দাঁড়িয়েছিল, প্রোটেক্ট করছিল তোদের মামি ময়েকে, সে বলেছে একদম লাস্টের দিকে বলেছে চুনাদিটাকে না একদম এই জন্য বহুত ফালতু আছে চুনাদিটা বলে দিয়েছিল, বুঝলি? তো শোন, তোর এই ফালতুগিরি এই ফালতুদের সাথেই করতে আসিস, মাঝখানে আমার সাথে যদি করিস কিচ্ছু হবে না। যে বিষয়টা নিয়ে দুজনের নামে এফআইআর হয়েছে সেখানে আরেকটা ফ্রেশ নাম নিয়ে আবার নতুন একটা এফআইআর নিতে বাধ্য, কারণ ওই সেম জিনিসটা নিয়ে হচ্ছে, তাই তো? তাই জন্য, কারণ যে নন্দু বলেছে সে শুধু নন্দু তো বলেনি, বলেছে আমি কি যেন ফ্ল্যাট লিখিয়ে নিয়েছি, তারপর হচ্ছে গিয়ে ট্রফি, জানিস তো? তাহলে অসুবিধা নেই, যদি না থাকে তাহলে বল আমার কি আছে, আমি আরেকটা নাম কষ্ট করে গিয়ে দিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, যেটা বলছিলাম, এই চলে গেল আমাদের চুনার গল্প। কি কষ্ট সীমা, এত কষ্ট দিও না গো, দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এবার চলে আসি এই হেলেনকে। আজকে হেলেনের গান কেন গাইলাম, হেলেনকে নিয়ে কেন কথা বলবো। তো মনে আছে আপনাদের কিছুদিন আগে এই যে চশমার দোকানে দাঁড়িয়ে আর কি ভিডিও করে, যার তো মনে হয় ইউটিউবে জন্ম হয়েছে এই মহিলাদের মানে মান ইজ্জত নিয়ে টানাটানি করা, তাদের শ্লীলতাহানি করা, এর জন্যই ওর জন্ম হয়েছে। তো সেই রকম সে বলেছিল কিছুদিন আগে যে এই হেলেন নাকি সালমান খানের মা, সে নাকি কে সালমান খানের বাবার মানে রক্ষিতা, হেলেনকে ও রক্ষিতা বলেছিল। তো সেখানে প্রত্যেকটা ওখানে যত মহিলারা আছে আমি দেখেছি তারা খুব হাসছে, এমনকি আমার শুধু অবাক লাগে যে ওর ওখানে কিন্তু অনেক অনেক মুসলিম বোনেরাও আমাদের রয়েছে, সেখানে হেলেনকে রক্ষিতা বলছে আর তারা দাঁত বার করছে। আমি অবাক হয়ে যাই, তারা কি তাদের ধর্ম ভুলে গেছে? সালমান খানের হেলেন কেন, হেলেনের মতো আরও দুজন যদি তার বাবা বিয়ে করে রাখে তাহলেও তারা কিন্তু রক্ষিতা হবে না, কারণ তিনি একজন মুসলিম পার্সন। মুসলিম ধর্মে একসাথে একই সময় 4 জন ওয়াইফ থাকতে পারে, তো 4 জনের সাথেই যদি বিয়ে করে থাকে, তারা এক ছাদের তলায় থাকুক বা আলাদা আলাদা থাকুক, প্রত্যেকেই কিন্তু সেই ব্যক্তির স্ত্রী হবে। আর আমার সত্যি খারাপ লাগে যেভাবে হেলেনকে ডিফেম করছিল, আমার এত খারাপ লাগছিল। আমি সেই সময় ওই বিষয়টা আমি ভেবেছিলাম আলাদা একটা ভিডিও করব, তখন আর সময় হয়নি, ভাবলাম আজকেই তাহলে বলে দিই যে হেলেন সে সিনেমায় কিন্তু রিভিলিং ড্রেস পরতো, নাচতো, ক্যাবারে ডান্স করতো, সেই জন্য সেটাকে নিয়ে এরা জাস্ট খিল্লি বানাচ্ছিল। এই আমি একটা গান করেছি, সেখানেও কিন্তু হেলেনের সাথে আমাকে তুলনা করে খিল্লি করেছে, ঠিক আছে? কিন্তু আপনারা জানেন না যে হেলেন যখন ওই শর্ট দেওয়া হতো ভালো কথা, তার ছাড়া সবসময় গায়ের মধ্যে গাউন বা কিছু একটা পরে থাকতেন। যখন ওই শর্টটা দেওয়া হলো অভিনয়ের জন্য, ওইরকমভাবে উনি দেখালেন শরীরটা, ব্যাস, তারপর কিন্তু সেই শরীরটা ঢাকা দিয়ে বেশিরভাগ সময় ওনাকে দেখা যেত উনি বই পড়তেন সেটের মধ্যে। ভীষণ শান্ত স্বভাবের, মৃদুভাষী একজন এমন মহিলা কিনা সালমান খানের বাবার সাথে বিয়ে হয়েছে শুধুমাত্র তিনি বায়োলজিক্যাল মাদার হয়নি, যেহেতু সেলিম খানের অলরেডি 3টে ছেলে ছিল, সেই জন্য উনি ঠিক করেন যে উনি কখনো বায়োলজিক্যাল মাদার হবেনই না। এত বড় একটা স্যাক্রিফাইস একজন মহিলার, তাকে ভালোবেসেছে, সেলিম খানকে ভালোবেসেছে, তার ছেলেদেরকে নিজের ছেলের মতো ভালোবেসেছে, সেই জন্য কি করেছে, সে কোনোদিনও বায়োলজিক্যাল মাদার হয়নি। এত বড় উদার মনের একজন মানুষকে বলছে নাকি রক্ষিতা, তাও কি সে যখন একজন মুসলিমের স্ত্রী, ভাবতে পারেন? এর কাজই হচ্ছে মহিলাদের মানে নিচে নোংরায় টেনে হিচড়ে নামানো। যদি কোনোদিনও সালমান খান মানে শুনতে পায় না যে তার মানে হেলেন মাকে যদি এরকম কেউ নোংরামি তার সম্পর্কে বলছে, মানে তখন হয়তো তার রাগটা ফেটে পড়বে কীরকম, সেটা আমরা সবাই বুঝতেই পারি যে সালমান যখন রেগে যায় কীরকম হয়। তো যে
নিজের মাকে যতটা ভালোবাসে হেলেনকেও ঠিক ততটাই ভালোবাসে। এই জন্যই উনি কোনোদিনও বায়োলজিক্যাল মা হননি। তাই জন্যই যখন অর্পিতাকে সালমান খান খুঁজে পায়, যখন ওই সি বিচের ধারে রাস্তার ধারে খুঁজে পায়, তখন কি করে হেলেন আর সেলিম খান তারা কিন্তু তাকে দত্তক নেয়। নাহলে সালমান খান তখন যা তার বয়স, তাকে কোনো রকমভাবে দত্তক দিত না। তো সেই জন্য তারা পেরেন্ট হয়ে ওকে দত্তক নেয়। আর সেইভাবেই সালমান খানের বোন অর্পিতা, যাকে এত ভালোবাসে সালমান, তো এই এত নোংরা নিকৃষ্ট একটা মানুষ, আর সবচেয়ে আমার খারাপ লাগে তার চেয়েও নিকৃষ্ট এর সাথে যেসব মহিলারা থাকে সবসময়, তারা আজকে বলছে একটা মাকে দিনের পর দিন কালিমা লিপ্ত করা হচ্ছে। তার মানে ওর বক্তব্য হচ্ছে মা মানেই সে সম্মান পাওয়ার যোগ্য। যদি সেই যুক্তি হয় তাহলে আমি মা, সীমা মা, ধরিত্রী মা, সোমা মা, আমরা এখানে যাদের নিয়েও কাটাছেড়া করে তারা সবাই কিন্তু মা, প্রত্যেকটা মানুষ। সে রিম্পা একটা মাকে বলছে যে একটা মাকে নিয়ে নাকি নোংরামি করা হচ্ছে, সেখানে রিম্পাকে দিনের পর দিন 49 দিয়ে কথা বলে। 49টা কি ও যদি কাউকে মানে বলেওছে, চিন্তা করে দেখুন, সাথে ভার্চুয়ালি আলাপ, তাহলে ও যে 10,000 টাকা নিয়েছে, তার মানে কি করেছে, তার এগেনস্টে ওকে কি করেছে, ওকেও তো 10,000 টাকা ওর দোকানে এসে পেশকি দিয়ে গেছে। সেটা তো আমরা বলিনি, কে বলেছে? খুদ ওরই মামি মোয়ে সেই বলেছে, ও নিজে ওর সাথে শেয়ার করেছে। তাহলে চিন্তা করে দেখুন, যার এত বড় বাড়ি করার ক্ষমতা আছে, সব কিছু কেনার ক্ষমতা আছে, একটা সে ওয়াশিং মেশিন কিনতে পারবে না, তার জন্য লোকে তাকে টাকা দিয়ে যাবে? তো এটা সম্পূর্ণ বাহানা, বুঝতেই পারছেন। তাহলে চিন্তা করে দেখুন, এই যে যার এখন ও ইজ্জত মানে চেষ্টা করছে প্রাণপণ ঢাকার, তার ইজ্জত তো ওই নিলাম করেছে। ওই তো বলেছে যে একটা মহিলা যখন তার বাচ্চাকে ছেড়ে পরপুরুষের কি জানি একটা তোতলার কি জানো কি হাত না কি দেখে বেরিয়ে গেছে, তখন আর তার সম্মান পাওয়ার যোগ্য নয় সে। তাহলে সে যখন যোগ্য নয়, তাকে আর কি করে আমরা সম্মান দেব? তো মা বলেই সে যে সম্মান পাওয়ার যোগ্য, এই যুক্তিটাও তো বুঝতে পারছি না। সে যদি সেই যুক্তি হয়, তাহলে তো ও সব মাদেরকে, একটা মায়ের জন্য কতগুলো মাকে মাটিতে টেনে নামাচ্ছে। আরও এই সোমা, সীমা, ধরিত্রী, এদেরকে নিয়েছে নোংরা থেকে নোংরাতর কাজ করে গেছে। এমনকি দীপ্তিদিকেও ছাড়েনি। দীপ্তিদিকে অন্য কিছুতে পারেনি বলে কি করেছে না, বডি শেমিং করেছে। বাদবাকি যার যেখানে মানে কোথাও একটু এদিক থেকে ওদিক, আজ আমি বলছি দীপ্তিদির যদি কোনোদিনও ব্লগ করে, সেই ব্লগে যদি দীপ্তিদির যে কোনো আত্মীয় যদি তাকে দেখায়, যাকে আর কি রীতিমতো দীপ্তিদির সাথে শোয়ানো যাবে, ওরা শোয়াতে 2 মিনিট সময় লাগাবে না, 2 মিনিট সময় লাগাবে না। আর যখন পারে না, তখন ওর কাছে আরেকটা অস্ত্র কি, যে আমাকে ফোন করেছে, আমাকে ডেকেছে। সেটা কার সাথে করেছে না, আমাদের তনুজার সাথে করেছে। তনুজার সাথে দিনের পর দিন কথা বলেছে আমাকে নাকি ডেকেছে। যেখানে কি না এই মামি ময়ে পরিষ্কার বলে দিয়েছে যে যখন ও কারোর সাথে পারে না, যাকে বাগে আনতে পারে না, তখন কি করে না, তখন তার বিরুদ্ধে নানান রকম গল্প রচনা করে। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এই একটা নোংরা মানে কি বলবো, আমি তো ওর ওখানে দেখি তো লুলুলিসাও তো রয়েছে। লুলুলিসা তার মানে তাদের ধর্মে এই জিনিসটা নেই যে একটা পুরুষ সে একসাথে 4 জনকে বিয়ে করতে পারে, তার 4টে ওয়াইফ থাকতে পারে। তাহলে কি করে হেলেন সেলিম খানের রক্ষিতা হতে পারে? এই রক্ষিতা বলে একজনকে যে বলছিল, রক্ষিতা হতে পারে কি করে? বুঝতে পারছেন তো? এই হচ্ছে মানে ব্যাপার। এরকম অনেককেই দেখি যারা কিনা এই শশা কলার তলায় তেল মাখাতে গিয়ে তাদের ধর্ম, তাদের নীতি, শিক্ষা, বুদ্ধি, সমস্ত কিছু, এমনকি তাদের নারীত্ব, সেটাকেও হারাতে বসেছে। কি না, এর এই নোংরামিগুলো খুব ভাল লাগে, রস আস্বাদন করে। এগুলো খুব ভাল লাগে, যে ওই যে এক একটা দিন এক একটা মহিলার যেরকমভাবে টেনে পুরো বিবস্ত্র করে, পুরো মুখ দিয়ে ধর্ষণ করে, দেখতে তাদের খুব ভালো লাগে। বুঝতে পারি, খুব ভালো করে বুঝতে পারি। তো যাই হোক, এটাই হচ্ছে আসল। আমার কাছে এই একটা নামার্দ, যার কোনো ক্ষমতাই নেই, না নিজের বাড়িতে কোনো সম্মান রয়েছে। এখানে দেখবেন এরকমভাবে ঘুরে বেড়ায়, আর যখন বাড়িতে দেখা যায় তা লেংটি পরে ঘুরে বেড়ায়। আমি বলছি না, আমি দেখতেও যাইনি। কে বলেছে? এই যে আমাদের মামি ময়ে বলেছিল
যে বাড়িতে নাকি কীরকমভাবে মানে যাচ্ছে তাইভাবে মানে কোনো ড্রেসের কোনো বালায় নেই সেরকম নাকি ঘুরে বেড়ায়, জামা টামা ছেড়ে মনে হয় খালি গায়ে ঘুরে বেড়ায়। অবশ্য মামি মোয়ের বর কি করে, ইস বাবা, ছ্যা 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 ছ্যা। অবশ্য তাকে কি বলবো, বরটাকে কি বলবো, ও কি করে এক ভর্তি বাড়িতে মিস্ত্রি, তার মধ্যে বগল কাটা নাইটি পরে ঘুরে বেড়াচ্ছে, সব এক গোয়ালের গরু, আর বলার কিছু নেই। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে। টাটা।